আজকে উৎপল স্যার আমাদের মধ্যে আছেন। ওনার থেকে আজকে আমরা উত্তরাখণ্ড নিয়ে কিছু ওনার বাস্তব অভিজ্ঞতার গল্প শুনবো। এরকম ভ্রমণ আড্ডা একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে আরও এই উদ্যোগ হলে ভ্রমণ পিপাসু যে বাঙালি আছে তাদের কাছে একটা সুন্দর মুহূর্ত আমরা পাবো। এরকম আড্ডা তো সবসময় হয় না। তো আজকে আমি নিজের একটু সামান্য পরিচয় দিয়েই, যারা জানেন না, যারা চেনেন আমাকে জানি। আমি ফেসবুকে একটা গ্রুপ চালাই। আমি চাকরি করি, তার সাথে সাথে আমার ভ্রমণ যেহেতু একটা বলতে পারেন প্যাশান, সেই প্যাশান থেকে একটা ভ্রমণে গ্রুপ চালায়। গ্রুপের নাম বাঙালির বেড়ানো, শুনেছেন। ফেসবুকে গ্রুপ 7 লাখের মতো মেম্বার আছে এখন, যদিও এরকম এর সঙ্গে সাদৃশ্য রেখে অনেক গ্রুপ বেরিয়ে গেছে, কিন্তু আমাদেরটা আদি। তো অনেক দিন ধরে চলছে। 2018 সালে আমরা শুরু করেছিলাম এটা। প্রধান উদ্দেশ্যই ছিল যে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া, ভ্রমণ সংক্রান্ত সঠিক তথ্য দেওয়া। সঠিক তথ্য মানে আমরা হোটেল, গাড়ি, সেগুলোরও তথ্য দিই। কোন সময় যাবেন, বেস্ট টাইম কোনটা, কোন জায়গায় বিপদে পড়তে পারেন, কোন জায়গায় প্রিকশন কী নিতে হবে সেটা। আজকে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনারা যে এতজন এখানে উপস্থিত হয়েছেন, আড্ডা দিতে এসছেন, এটা ভালো লাগছে। আমরা মেনলি চায়ের দোকানে আড্ডা দিই, তো এখানে আলোচনা, রাজনীতি সব কিছু বাইরে, শুধুমাত্র ভ্রমণ নিয়ে হবে। এবং এই আড্ডাটা শুধু আড্ডা বা গল্প নয়, এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটাই বলবো। আপনারা জানেন উত্তরাখণ্ড বলি, আমি হিন্দিতেই বলি বা বাংলায় বলি উত্তরাখণ্ড বা উত্তরাখণ্ড। সেটা দুটো পার্ট আছে, একটা কুমায়ুন পার্ট, একটা গাড়োয়াল। কুমায়ুন পার্টে আপনার নৈনিতাল, আলমোড়া, মুন্সিয়ারি, বিনসার, রানীক্ষেত, কৌশানি এসবগুলো আছে। গাড়োয়াল মণ্ডল যেটা আছে, গাড়োয়ালের দিকটা, সেটা আছে আপনার কেদারনাথ, বদ্রীনাথ, আর ওদিকে যমুনেত্রী, গঙ্গোত্রী এগুলো আছে, চোপতা আরও আছে, আরও অনেক জায়গা আছে। তার মানে ওটা টপগুলো বললাম। নিচে থেকে উত্তরকাশী, বারকোট, আপনার যোশীমঠ, উখিমঠ, ওইগুলো জানেন, গুপ্তকাশী। তো যাই হোক, কোভিডের সময়ের একটা ঘটনা, সেটা আমি বলি। কোভিডের পরে জাস্ট আমি ঠিক করলাম যে পুজোর সময়, কোভিডের পরে সময়টাও একটু খালি খালি যাচ্ছে, লোকজন কম বেরোচ্ছেন, মোটামুটি কোভিড এসছে 2021 সাল। তো আমরা কোথায় যাব? তো পুজোর সময় জেনারেলি পাহাড়েই আমরা যাই, একটু ঠান্ডা ঠান্ডা পাবো বলে। তো ঠিক করতে করতে আমরা ঠিক করলাম যে আমরা যাব কেদারনাথ, বদ্রীনাথে যাব। কারণ বাবা মার বয়স হয়ে যাচ্ছে, ওনারা যমুনেত্রী, গঙ্গোত্রীতে দেখে নিয়েছেন, কেদার বদ্রীটা দেখা হয়নি। আমি ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। তো আমরা 5 জনের ফ্যামিলি, আমি, আমার ওয়াইফ, ছেলে আর আমার বাবা মা, 5 জন মিলে আমরা ঠিক করলাম যে কেদারনাথ যাব আর বদ্রীনাথ যাব। তো 4 মাস আগে থেকে প্ল্যান করছি। আমি জানি যে কেন করেছি, যে পরবর্তীকালে ভিড় বেড়ে যাবে, আর পারবো না তখন। তো সেই জন্য এই সময়টা আমরা করেছি। তো আমার ডেটটা মনে আছে, 10ই অক্টোবর 2021 সাল। তো সেদিনকে আমরা প্ল্যান করেছিলাম যে কলকাতা থেকে দিল্লি ফ্লাই করব, ফ্লাইটে যাব, তারপর দিল্লি থেকে হরিদ্বারে 1 নাইট স্টে, তারপর গুপ্তকাশী। যারা গেছেন তারা মেলাতে পারবেন ব্যাপারগুলো। গুপ্তকাশী থেকে 1 দিন স্টে করব, তারপর আমরা হেলিকপ্টারে যাব। কারণ বাবা মা বয়স হয়ে গেছে, হাঁটতে পারবেন না, অতটা ট্রেক করতে পারবেন না, ছেলেও ছোট অনেকটাই। তো হেলিকপ্টারের টিকিট কাটা হয়েছে, সব কিছু ঠিকঠাক। হরিদ্বারে 1 রাত্রি থাকলাম, পরের দিন আমরা পৌঁছে গেলাম। আমরা একটা ইনোভা ক্রিস্টা নিয়েছিলাম, যদিও প্রিমিয়াম ক্লাসের ছিল। কারণ বলছি এখন, যেটা পরবর্তীকালে আসবে আমার গল্পে বা অভিজ্ঞতায়। ওটাতে 6 সিটার, মানে মাঝে 3টে সিট না, 2টোই সিট, পিছনে 2টো, সামনে, মাঝে 2টো, সামনে 1টা, 5 জন বসার জন্যই হবে। আর ড্রাইভার নিয়ে 6 সিটার। তো আমরা হরিদ্বার কমপ্লিট করে গুপ্তকাশীতে 1 রাত্রি থাকলাম। আমি সবই GMBN করেছিলাম, গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের যে হোটেলগুলো গভর্নমেন্টের, সেটাই করেছিলাম, সব হোটেলগুলো। তো গুপ্তকাশী দেখা হয়ে গেল। আর আমার পরিচিত এক ড্রাইভার উত্তরাখণ্ডে আছে, পীতাম্বর সিং বিস্ত, অনেকেই নাম শুনেছেন, বা আমার গ্রুপে যারা আছেন তারা তো খুব জানেন যে পীতাম্বর খুব ভালো ছেলে, মারাত্মক কেয়ার করে, খুব ভালো ঘোরায়। তো তার থেকে একটা গাড়ি নিয়েছিলাম। পীতাম্বরের সাথে দেখা হয়ে গেছিলো রাস্তায়, কিন্তু ও দিয়েছিল ওম প্রকাশ বলে একটি ছেলেকে।
ওম প্রকাশ। তো ওম প্রকাশ একদম দিল্লি থেকে আমাদের পিক আপ করবে, দিয়ে আবার হরিদ্বারে ছেড়ে দেবে এরকম। তো প্রথম দিন তো হয়ে গেল হরিদ্বার গুপ্তকাশী। পরের দিন সকালবেলা আমার ছিল ফাটা থেকে হেলিকপ্টারটা। তো হেলিকপ্টারে যা গেলাম, তো ওটা আর এক কাহানি, হেলিকপ্টার ক্যান্সেল হয়ে যায় আমার। পাবনান্স বলে একটা হেলিকপ্টার বুক করেছিলাম, সরকারি বলেই বুক করলাম, ওটাই ক্যান্সেল, মানে খারাপ হয়ে গেছিলো। পরে অনেক চেষ্টা চরিত্র করে রিফান্ড এনেছি। আর আমরা আবার অন্য একটা কোম্পানি, ক্রেন্স এরম নাম ছিল, ওদের থেকে আমরা বাইরে ডাইরেক্ট টাকা দিয়ে নিয়েছি। আপনারা অনেকেই জানেন না হয়তো, হেলিকপ্টারে একটা নিয়ম আছে, হেলিকপ্টারে 80 কেজি পর্যন্ত অ্যালাও। 80 কেজির অ্যাবাভ যখনই হবে, পার কেজিতে আপনার 500 টাকা করে দিতে হবে। আমার ছেলে একটু হেলদি, মোটামুটি 90-র ওপরে, তো টাকা লাগলে কোনো প্রবলেম নেই। প্রবলেম আর একটা জায়গায়, প্রবলেম হচ্ছে যে আপনার একটা হেলিকপ্টারে 500 কেজি পর্যন্ত অ্যালাউ করবে, 500 না 650 কেজি পর্যন্ত অ্যালাউ করে, কিন্তু ওরা 450 বেশি তুলবে না, কারণ এও আছে, সব মিলিয়ে পাইলট আছে। তো আমার ছেলেকে নিচ্ছে না, ছেলেকে নিচে রেখে আমরা 4 জন চলে গেলাম। যদি আমার পরিচিত গ্রুপের একজন ছিল, তাকে বললাম ভাই তোর দায়িত্ব, তুই হাঁটতে মানে ট্রেক করার আগে ছেলেকে তুলে দিবি। যাই হোক, সেটা কমপ্লিট করলাম, ভালোভাবে কেদারনাথ দর্শন করলাম। যদিও আমার এটা একটা মানে অভিজ্ঞতা বলি, আপনারা বেড়াতে যাওয়ার আগে ইউটিউব দেখবেন না, বেশি দেখবেন না, ছোটোখাটো দেখছেন। নিজে যদি অ্যারেঞ্জ করেন তাহলে টুকটাক দেখে নিলেন, বাড়ির সবাই মিলে ইউটিউব দেখলেন, গিয়ে দেখলেন কিছুই ভালো লাগছে না, সবই তো দেখা। আমি তো কেদারনাথের এত ভিডিও দেখেছি যা প্রত্যেকটা স্টেপ মনে আছে আমার, গিয়ে দেখছি এ তো আমার সব চেনা। সেই যে ইমোশানটা, লোকজন যে হেঁটে এসে, আর আমি তো বুঝতেই পারিনি, আমি তো হেলিকপ্টারে গিয়ে নামলাম, সবাই যে হেঁটে এসে ওখানে ওই যে কষ্টের পর যে ভগবানের দর্শনই বলুন বা ওই ডেস্টিনেশনে পৌঁছান অন্তিম পর্বে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে, আমি অবাক হয়ে দেখছি আমার কিছুই হচ্ছে না। আমি জানি না, যাই হোক, আমি ভগবানে খুব বেশি বিশ্বাসী নই, তো সেই জন্য হয়তো হচ্ছিল না, বা আমার বললাম অভিজ্ঞতা। তো যাই হোক, কেদারনাথ হয়ে গেল। কেদারনাথে প্রচণ্ড ঠান্ডা পেলাম। আমি সবচেয়ে ভালো জায়গাটাই বুক করেছিলাম, স্বর্গরোহিণী বলে একটা কটেজ আছে GMBN-এর, 6,500 টাকায় 2টো রুম থাকে, তো আমাদের 5 জন আছি, আরামসে হয়ে যায়। তো ওটাই বুক করে সবসময় ঠিকঠাক পেয়ে গেছিলাম। তো ওখান থেকে ফিরলাম, তারপরে এক রাত্রি থাকলাম আমরা চোপতা থেকে পরের দিন আমরা গেলাম যোশীমঠ। মানে আমরা ধীরে ধীরে যাচ্ছি, কারণ যেহেতু বাবা মা বয়স হয়েছে, বেশি স্ট্রেংথ আমরা করবো না, অনেক জার্নি করলে একটু অসুবিধা হয়। তো তারপর যোশীমঠে থাকলাম, যোশীমঠে থেকে আমরা চলে গেলাম বদ্রীনাথেও খুব ভালো দর্শন হলো। মানাগ্রাম গেলাম, যেটা লাস্ট ভিলেজ ছিল, এখন ফার্স্ট ভিলেজ। লাস্ট ভিলেজ বললে কিন্তু বকবে আবার, ওপরে বাবু বসে আছেন একজন, তো ফার্স্ট ভিলেজ যাই হোক, ঠিক আছে, ওটা আমি মজা করলাম। হ্যাঁ, তো সেই জন্যই ফার্স্ট ভিলেজ, মানে ওর পরেও আমরা ফার্স্ট আরও এগোতে পারি, সেটাই জন্যই ফার্স্ট বলা হয়, লাস্ট যারা বলা হয় না। তো ওখানটাও ভালোভাবে দেখলাম, ওখানেই একমাত্র সরস্বতী নদীকে দেখা যায়। সরস্বতী নদী না হলে অন্তঃসলীলা নিচে নেমে যায়, সেই জন্য কিন্তু ওখানে পাওয়া যাবে। এটা ওখানে মন্দিরও তৈরি হচ্ছিল ওই সময়, 2021 সাল, এখন মন্দিরটা খুব সুন্দর হয়ে গেছে। তো সব করে টোরে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি আউলি যাব। আউলি এত সুন্দর জায়গা, এত ভিউ দেখেছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আমার লোভ সামলাতে পারিনি। আউলিতে স্কি হয় আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা, ডিসেম্বর থেকে শুরু হয়, স্কি হয়, খুব ভালো। তো আউলিতেও আমরা বুক করেছিলাম GMBN আউলিতে স্কি রিসর্ট বলে আছে, GMBN স্কি রিসর্ট, ওটা বুক করলাম। তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি ধরুন বদ্রীনাথ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, যোশীমঠ এলাম, যোশীমঠ থেকে ওপরে উঠছি যখন, তখন সামান্য বৃষ্টি শুরু হলো, এই ঝিরঝিরে বৃষ্টি, আজকে যেমন হচ্ছে এরকমই মেঘলা ওয়েদার হয়ে গেছে। আর গাড়িও সেরকম কিছু নেই, আমাদের গাড়িটাই যাচ্ছে, আর উঠছে মানে অনেক উঁচুতে। তখনই আমার মনটা কেমন করছে যে আমি ভুল করলাম, এত দূরে আসলাম, কেদার বদ্রীতে হয়েই গেছিলো, নেমে গেলেই হতো, কিন্তু টাইম ছিল, আমি যেহেতু বেশি দিন টাইম নিয়ে আমি একটু প্ল্যানটা করেছিলাম, তো আমি বললাম ঠিক আছে, একটা দিন আউলিটা ঘুরেই চলে আসি। আউলিটা অনেকটা ওপরে, তো সেখান থেকে ভিউ, মানে পাহাড়ের যত উপরে থাকবেন তত ভালো ভিউ পাবেন। তো আমি ভিউটাও পাবো ভালো, দেখবো সুন্দর একটা জায়গা, নতুন অভিজ্ঞতা হবে,
বাবা মাকেও ঘুরিয়ে নিয়ে আসতে পারবো। তো হালকা হালকা বৃষ্টি শুরু হলো, মানে পাহাড় কেমন ভয়ঙ্কর আর ভয়ঙ্কর সুন্দর সেই জিনিসটার কম্বিনেশন এখানে হবে আমার ক্ষেত্রে। तो हमारे जो ओम प्रकाश भाई चले बोले दादा आप ऊपर में क्यों रखा है, ऊपर में जगह क्यों स्टे क्यों लिया, नीचे स्टे ले लेता, देख के आ जाता। मतलब नहीं भाई वो बहुत बढ़िया जगह है चलो। बोले हम उसका मेन प्रॉब्लम ওর প্রবলেম হচ্ছে যে ওখানে ওকে থাকার জায়গা দেবে না, ওর ধান্দা হচ্ছে আমাকে গাড়িতে থাকতে হবে, সেই জন্য ও এসব কথা বলছে। আমি এসব ভাবছি, তো আমি ঠিক আছে চলো ভাই দেখতে দেখতে बाद में देखा जाएगा, ऊपर चलो। তারপর উপরে গেলাম, অনেক ঘুরে 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 ওখানে গিয়ে পৌঁছালাম আমরা। তো পৌঁছালাম যখন তখন প্রায় 3টে বাজে। তো ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। আমরা ছিলাম একটা কটেজে, যারা গেছেন আউলি কেউ গেছেন কিনা আমি জানি না, আউলি স্কি রিসর্টটা মেন বিল্ডিং একটা, আর কয়েকটা কটেজ আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। কটেজগুলো শেষ হবে, তারপরে হচ্ছে কেবেল কার। কেবেল কার মানে চেয়ার দিয়ে যেমন নাগরদোলায় বসে, রোপওয়ে নয় কিন্তু, রোপওয়ে 2 রকম আছে ওখানে। যোশীমঠ থেকে একটা রোপওয়ে হয়ে ওপরে ওঠে একদম ওপরটায়, আর একটা কেবেল কার দিয়েও যাওয়া যায়। যারা এদিক দিয়ে যায় তারা কেবেল কারে যায়, ঝুলতে ঝুলতে যায়, অথবা ওপরে গিয়ে এদিক দিয়ে নামে, এমনও করে। তো আমি বললাম ওটাতে যাব, কিন্তু বৃষ্টি হচ্ছে। তারপর হালকা হালকা দেখলাম একটু বৃষ্টিটা সামান্য ধরলো, তো আমি একটু বাইরে গিয়ে ভিডিও করা আমার একটু নেশা। তো আমি পুরো ট্যুরটা আমি কিন্তু লাইভ করছিলাম, তো আমার গ্রুপেই লাইভ করতাম। তো আমি ওখানেও লাইভ করে একটু ভিডিও বানিয়ে দিয়েছি। তারপর খিদেও পেয়েছে প্রচণ্ড, তো আমি কি করব, নিচে অনেকটা 50টা সিঁড়ি নিচে নামলে তারপর ডাইনিং। তাহলে আমি এত দূর আর ওই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে পারবো না। আমি রুম সার্ভিস নিয়ে নিলাম। রুম সার্ভিস নিয়ে আমরা খেয়ে দিয়ে দেখলাম ঠিক আছে সন্ধেবেলাটা দেখা যাক। সন্ধেবেলা দেখলাম বৃষ্টি বেড়ে গেল আরও, ঠিক আছে যা হবে হবে। তারপর দেখছি প্রচণ্ড ঠান্ডা, রাতের খাবার খেতে হবে, চাটও নয়, ইলেকট্রিক কেটেল দিয়ে হয়ে যাবে খাবার। রাতের খাবার, আবার রাতের খাবার দিলাম, প্রায় 1.5 ঘন্টা পরে এলো। তো সেটাও খুব সামান্যতম খাবার, মানে একটা চাউমিন একজনের পেট ভরছে না, এতটাই কম দিচ্ছে, মানে অ্যাভেলেবিলিটি নেই ওদের ওখানে। দাম কিন্তু একদম মানে মার্কেট রেটে আছে, কিন্তু খাবার সেরকম অ্যাভেলেবিলিটি নেই। আমি ঠিক আছে যা আছে এই নিয়ে চালিয়ে দাও, কালকে দেখা যাবে। তারপর কালকেই তো চলে যাওয়া। সারা রাত ধরে তুমুল বৃষ্টি, বরফ তো যা পড়ার পড়েছে ওপরে পুরো, আর প্রচণ্ড ঠান্ডা। ভোরবেলা উঠে দেখে ভাবছি ঠিক আছে, একটু রুম হিটার ছিল ভালো, রুম হিটারের সামনে বসে চা নিয়ে মজা নিচ্ছি, পাহাড়ের বর্ষার মজা নিচ্ছি, খুব ভালো দারুণ ব্যাপার একটা। ঝিমঝিমে বৃষ্টি হচ্ছে, চারিদিকে একদম হচ্ছে মেঘলা ওয়েদার, কখনো কখনো নীল আকাশ দেখাও যাচ্ছে কিছু কিছু। তো তারপরে নামলাম আমি, ওই ড্রাইভারটাকে ফোন করলাম ওম প্রকাশকে বললাম তুমি কোথায়, বললো আমি নিচে আছি। আমি ঠিক আছে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। তো তখনই কিন্তু আমাকে বলেছিল যে আজকে দাদা যাবেন না, আজ মত যাইয়ে, নিচে ইধারই রুক যাইয়ে। বললাম 5,000 টাকা করে রুম রেন্ট নিচ্ছে, খাবারের এই অবস্থা, একবার খাবার খাচ্ছি 2,000 টাকা চলে যাচ্ছি, পেট ভরছে না, কি দরকার এখানে থেকে, আর বৃষ্টি হচ্ছে ফেসে যাব, নিচে নেমে যাওয়াই বেটার। এটা সাধারণ বুদ্ধিতে আমার মনে হয়েছে। এবং আমি ভেবেছি যে ড্রাইভারটাকেও একদিন রাখা মানে একদিন পুরো গাড়িটা বসে থাকবে, আমাকে 5,000 টাকা দিতে হবে। এটা সাধারণ বুদ্ধিতে সবারই মনে হবে, এটাই সাধারণ আমরা ভাবি। পয়সাটাও তো একটা ফ্যাক্টর, বুঝতেই পারছেন সাধারণ মধ্যবিত্তদের এই হয়। তারপরে এতজন নিয়ে গেছি, তারপরে ভাবলাম যে ওর কথাটা আনলাম, ও তো নিজের ধান্দাই করছে। আমি না ভাই চলো, হ্যাঁ তাহলে ঠিক আছে আমরা জেনে নিই একবার। ততক্ষণে কিন্তু ইয়েলো অ্যালার্ট দিয়ে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। তো আমি ম্যানেজারকেও জিজ্ঞেস করলাম স্কি রিসর্টের, তো উনি বললেন যে না সকাল থেকে কিন্তু অনেক গাড়ি নেমেছে, আমার কাছে খবর আছে, আপনারা নেমে যান। আমি পরে অ্যানালিসিস করেছি উনি কেন বলেছেন। ওই সময় অনেক ফ্লাইং কাস্টমার এসে গেছিলো, ঠিক আছে, এবার আমাদের ভাগাতে পারলে উনি ওইগুলোকে মানে আনঅথরাইজ ঢোকাবে এবং ওই পয়সাটা নিজের পকেটস্থ করবে। এটা আমি পরে অ্যানালিসিস করে বলছি। কিন্তু ওনার কাছে খবর ছিল যে নিচে কোনো জায়গা আটকেছে, আর আমাদেরও মনে হচ্ছিল যে আটকে যাবই। তো যাই হোক, তো এই টালবাহানা করছি যাবো কি যাবো না, বারবার মনে হচ্ছে যাবো না, আবার মনে হচ্ছে না চলেই যাই। এত এখানে ফেসে গেলে প্রথম কথা ভাবছি যে নিচের যে মেন রোড সেটা তো না হয় বিআরও ক্লিয়ার করে দেবে তাড়াতাড়ি, কিন্তু ওপরের রোডে তো লোকই তো আছে সাকুলে 100 লোক, তাদের ক্লিয়ার করবে কিনা আমার সন্দেহ আছে। এই ভাবনা চিন্তা থেকে নিচে নেমে
যাওয়ার ঠিক করলাম। তো মোটামুটি ধরুন আমি 10:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর নিচে নামলাম। এবার ড্রাইভার বলছে বা ওপরে মাল দিলে বৃষ্টি হচ্ছে, ও ভিজবে না, ওরও তো প্রাণ, ও ওই ঠান্ডার মধ্যে ভিজতে চাইছে না। আমি ঠিক আছে পিছনেই দাও, যা হোক করে পিছনে আটিয়ে দিয়েছি, যেহেতু জায়গা ছিল হয়ে গেছে, আমাদের তো ছোট ফ্যামিলি। তারপর আস্তে আস্তে আসছি, কি সুন্দর ঝর্ণাগুলো, যেগুলো মানে যাবার সময় আমি দেখেছি যে দুধ সাদা একদম ঝর্ণার জল পড়ছে, সেটাই তখন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে। কাদা জল একদম মিক্স হয়ে মানে প্রায় 10 গুণ বেড়ে গেছে ঝর্ণাটা, মানে ছোট ছোট নালা, সেগুলো বিশাল বড় হয়ে পড়ছে। আমাদের ছবি ভিডিও ছিল, আমি আনতে পারিনি, আমার একটু বাড়িতে সমস্যা হয়েছিল, তা আমি তাড়াহুড়ো করে এলাম। তো ছবি ভিডিও ছিল, নাহলে দেখালে বুঝতে পারতেন। তো ওইরকম জল পড়ছে। তো ঠিক আছে, চলো, ভিডিও করতে করতে আরাম করে যাচ্ছি, ওর সাথে গল্প করছি। আর কোনো লোক নেই, কিন্তু আমাদেরই গাড়ি, একটাই গাড়ি। আর যে রাস্তাগুলো সেগুলো এতটাই স্লোপ যে জল ওপর থেকে একদম নিচে পড়ছে, আর এ ব্রেক মেরে মেরে নামছে, অনেক কষ্টে ব্রেক মেরে মেরে নামছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ। তো ঠিক আছে, আমিও আস্তে আস্তে নামছি। ঠিক আছে, যোশীমঠ পার হলাম, অনেক ঘুরে ঘুরে যোশীমঠ এলাম, ঘন্টাখানেক লাগলো। যোশীমঠ পার হয়ে আমরা যখন ওর জায়গাটার নাম হচ্ছে পিপলকোটি বলে একটা জায়গা আছে যোশীমঠের পরে। যোশীমঠ আর পিপলকোটির মাঝে প্রায় তখন বাজে 3টে। ওই যা ব্রেকফাস্ট করেছি, এরপর আর খাওয়া নেই। 3টের সময় গাড়ি দাঁড়িয়ে গেল। জায়গাটার নাম আমি দেখে রেখেছি, এখন মনে আছে আমারও। হেলাং বলা হয়। পাশ দিয়ে অলকানন্দা নদী বয়ে যাচ্ছে, সেটারও তখন খারাপ অবস্থা। আর ছোট ছোট ল্যান্ডস্লাইড তো প্রচুর, জলও নামছে। আমি ঠিক আছে, বড় গাড়ি আছে, কোনো প্রবলেম নেই, চলে যাব। তো 3টের সময় হেলাং মতো জায়গাটায় আমরা যখন পৌঁছালাম, তখন আমরা দেখলাম আমার সামনে 20টা গাড়ি দাঁড়িয়ে আছে। তো ड्राइवर को बोललाम भाई देखो क्या हुआ, जाके पूछो कब खोलेगा। बोले दादा कोई जगह में लैंडस्लाइड हुआ है, गाड़ी छोड़ देगा। हम ठीक है, छोड़ देगा तो ठीक है। আমার পরের ডেস্টিনেশন ছিল কর্ণপ্রয়াগ। আমি ছোট ছোট ভাগে ভাগে নামবো। কর্ণপ্রয়াগ আর কত 2-3 ঘন্টা গেলেই হয়ে যাবে। মানে ঠিক আছে, 3টে বাজে, 3 ঘন্টা, 5টা 5:30টায় ঢুকে যাব। তো আমরা ওখানে দাঁড়িয়ে আছি, 3টে বাজে, 3:30 বাজে। পিছনেও প্রায় ধরুন 100 গাড়ি আটকে আছে। এবার নামবও যে জুতো ভিজে গেছে তো অলরেডি, কিছুটা তো ভিজেইছে, তাহলে আর ভিজবো না এই ঠান্ডার মধ্যে। আমি ড্রাইভারও যেতে চাইছে না। তারপরে যাই হোক, ড্রাইভারকে ছাতা ফাতা নিয়ে বের পেলাম, যা দেখে আয়। তো দেখতে গেল যখন, তখন পুলিশ বললো যে সামনে একটা পাগলা নালা আছে। ওর মানে এই নদীটা যদি এরম অলকানন্দা নামছে, এখান দিয়ে আর একটা ঝোড়া নামছে পাতাল গঙ্গা বলে। ওর এখানে ব্রিজ আছে, পাতাল গঙ্গা ব্রিজ বলে। মিলিয়ে গিয়ে যদি কোনো দিন যান মনে পড়বে। তো ঠিক ওই জায়গাটায় গিয়ে একটা পাগলা নালা বলে ওগুলোকে। মানে পাগলা জোড়া মানেই হচ্ছে যে কোনো স্টেটে পাহাড়ে পাগলা জোড়ায় নামটা শুনুন, পাগলা নালা বলে ওগুলোকে, কারণ রাস্তার ওপর দিয়ে বয়ে যায়, ল্যান্ডস্লাইড হয়ে পাথর নুড়ি সব মিলিয়ে জল বয়ে যাচ্ছে, তখন রাস্তা দিয়ে এগোতে পারে না, কারণ পড়তে থাকে, নেমে যেতে পারে। তো জল যখন কমে যায় তখনই কিন্তু ওরা গাড়ি ছাড়ে। তো আমি বললাম ঠিক আছে, একটু দাঁড়িয়ে যাই, যা হবে। কিছুক্ষণ পরে দেখছি পিছন থেকে গাড়িগুলো ব্যাক করছে। এত গাড়ি ব্যাক করে চলে যাচ্ছে কেন, স্থানীয় গাড়ি হবে হয়তো। ঠিক আছে, ওরা চলে যাচ্ছে, ওদের কোনো কাজ ছিল। পরে বুঝলাম না, এটা কিন্তু আমার অনেক ভুল আছে এতে। এই যে আমি ফেসেছি, এটা আমার অনেক ভুল আছে। একটা ভুল হচ্ছে, আমি বেরিয়েছিলাম, নিচে নামা উচিতই হয়নি ওই রকম দেখে, টাকা বাঁচাতে গিয়েছিলাম। তো তারপরে দেখলাম, পরে যখন আমি বুঝলাম যে 4টে 4:30 বাজে, তখন বুঝলাম আর ছাড়বে না, রাত্রি হয়ে গেছে, আর ছাড়বে না, বৃষ্টিও জোরে শুরু হয়ে গেছে। আমি গাড়িকে বললাম ভাই চলো, जोशीमठ चलो। बोलছে दादा रिक्स हो जाएगा, ये टाइम पे जोशीमठ जाना बहुत रिस्क है। चलो तुम जो होगा देखा जाएगा, चलो रास्ता में। তারপর রাস্তায় যেতে যেতে ভাবলাম যে কোনো একটা হোটেল পাই বা কোনো গেস্ট হাউস পেয়ে যাব, প্রচুর হোটেল এই রাস্তায়, কিছু যদি পাই একটা রুম নিয়ে থেকে যাব। কিন্তু আমাদের কপালে দুর্ভোগ ছিল, যেখানেই যাই সেই জায়গাতেই সবাই বলে দিল ফুল।
কি এখন ফুলটা হয়েছে তখন বুঝলাম ওই যে পিছনে গাড়িগুলো ব্যাক করছিল ওরা হচ্ছে অভিজ্ঞ লোক, তাদের ড্রাইভার হয়তো আরও অভিজ্ঞ, তারা ব্যাক করে গিয়ে 1000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে আগে রুম বুক করে চাবি নিয়ে নিয়েছে। যদি গাড়ি ছাড়ে বেরিয়ে যাব, চাবি দিয়ে দেবো ওকে, বা ছেড়ে চাবি নিয়েই চলে যাব, 2000 টাকা তো আছে, তালা ভাঙবে কি আছে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি কোনো হোটেল পেলাম না। দিদি আসো আসো। তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে, তোমরা লেট কিন্তু। ঠিক আছে, নো প্রবলেম, এসছো, ধন্যবাদ। তো আমার পুরনো দাদা দিদি কৌশিকদা চন্দ্রিমাদি আমাদের সাথে অনেকবার গেছেন, পারিবারিক সম্পর্ক বাড়ানো থেকে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, নিজের দিদির থেকেও বেশি। ওইটাই বলি যে অনেক কিছু, এই রিনাদিও তাই, এখন আমাদের এর লোক। তো যাক, গল্পে আবার ফিরে আসি। তো আমি কি করব বুঝে পাচ্ছি না। তো জোশিমার চলো, জোশিমার দিতে যাচ্ছি 500 মিটারের স্প্যানে কমসে কম ল্যান্ডস্লাইড এত জোর, এত পড়ে আছে, আর এত জোরে যে জল পড়ছে গাড়ি এগোতেই পারছে না। তখন ওমপ্রকাশ আমার যে ড্রাইভার ছিল সে বলল যে দাদা আমি আর যাব না, আমার জীবন রিস্ক হয়ে যাবে, আপনাদেরও হয়ে যাবে, গাড়ি ওই জলের তোড়ে নিচে চলে যেতে পারে, একবার যদি গাড়ি ফ্লোট করে যায় গাড়ি জলে তাহলে আর বাঁচাতে পারবো না हम तो क्या करेगा बोलो अभी। बोलो अभी चलिए नीचे चलते हैं। फिर जहाँ पे था उधर आसपास मतलब अच्छा जगह देखो, अच्छा जगह ढूंढ के आप ये करो, कोई ধাবা ফাবা देख के रुको। এবার কি হয়, পাহাড়ের মধ্যে ল্যান্ডস্লাইড এরিয়া কোন জায়গাগুলো সেগুলো কিন্তু লোকাল লোকগুলো বা পাহাড়ে যারা থাকে তারা বোঝে যে এই জায়গাতে ল্যান্ডস্লাইড এই জায়গাটা হবে না, যেখানে বড় চট্টান থাকে, যারা বড় পাহাড়ের কোনা সেইখানেই দেখবেন ধাবাগুলো থাকে, ওরা জানে পড়বে না এটা। আর ওই জায়গায় ধাবা থাকার ফলে অনেকটা চওড়া করে রাস্তাটা, অনেকটা রাস্তা নিজের নিয়ে করে। বললাম এটাই সবচেয়ে ভালো জায়গা, এখানেই দাঁড়াবে। তো দাঁড় করালাম, দাঁড় করাতে গিয়ে দেখি ধাবার সামনে এক লাইন দাঁড়িয়ে গেছে, মানে একটা লাইন গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা চান্স পেলাম তারও আগে, মানে রাস্তার আরও কাছে, পাহাড়ের আরও কাছে, মানে ডিস্টেন্স হবে ওখান থেকে 20 মিটার, এইটুকু রাস্তা, এই দেওয়ালটা যতটা 20 মিটার্স, তাও হবে না, 10 মিটার্স হবে, 15 মিটার্স, এতটা দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি। রাত্রি হয়ে গেছে, তো কি করি, খিদে নেই কিন্তু একটা ভয় কাজ করছে মনের মধ্যে যে এত এই অবস্থায় বিপর্যয়ে পড়লাম, কি হবে জানি না। তাও ঠিক আছে, যা হবে দেখা যাবে, পরে থাকবো কোথায়, রুম নেই কোথাও, সবারই টয়লেট পেয়ে গেছে, কিচ্ছু করার নেই। তা আমরা নয় ঠিক আছে, মহিলাদের কোথায় যাবে। এবার দুদিকে মানে কোনো দিকে যাওয়ার জায়গা নেই, সামনে ল্যান্ডস্লাইড, পিছনে ল্যান্ডস্লাইড, আর অঝোর জোরে, মানে ওই যে অলকানন্দ নদীর এত নীলাভ জল, নীলাভ সবুজ জল, তখন আর ওই কালার নেই, ধূসর বর্ণের একদম পাহাড় পর্বত নিয়ে একদম 10 টাইমস ফুলে উঠেছে। কেমন ফুলেছে আমি সেটা উদাহরণ দিয়ে বলি। কিছুদিন আগে বা এই লাস্ট 2 বছর ধরে হিমাচলে দেখছেন কেমন হচ্ছে, বা তিস্তা নদীর কিছু বছর আগে হয়েছিল, আগের বছরও পুজোর একটু আগে আগে যেরকম ফুলে পেঁপে উঠেছিল ঠিক ওই রকম যাচ্ছে। মানে জলের তোর এত বেশি, এত ফ্র্যাকশন অফ সেকেন্ডে এত স্পিড এত বেশি আছে, গতিবেগ এত বেশি, দাঁড়ানো যাবে না, মানে বড় বাড়ি পাহাড় কিচ্ছু আটকাতে পারবে না ওকে, জলকে আটকানো যাবে না। আমি তো বিপদে পড়েই গেছি, যা হবে হবে। ধাবায় গেলাম, ধাবায় গিয়ে দেখি তখনও লোকজন আছে, আমার মতো আরও 100টা লোক ফেঁসে আছে, 100-150 বাঙালিও আছে, কথাবার্তা শুনে বুঝছি বাঙালি। আমরা ঠিক করলাম ঠিক আছে, গাড়িটা তো ঠিকঠাক আছে, ওখানেই থেকে যাব আজকে রাতটা, কালকে বেরিয়ে যাব। তো সেদিনকে ওখানেই রাতটা কাটালাম। একটাই আমি বুদ্ধিমানের কাজ করেছি, এত বোকামির মধ্যে একটাই বুদ্ধিমানের কাজ করেছি, আমি সঙ্গে সঙ্গে 2 ক্যারেট জল ঢুকিয়ে নিয়েছি গাড়িতে, মিনারেল ওয়াটার। পয়সা তো আমার যা হবার হয়ে গেছে, আমি দুটো জলের ক্যারেট আমি গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আমি জল পাবো না কিছুক্ষণ পরে, একদম শিওর। তো ছেলে আমার কাছে আমাদের সাথেই আছে। তো হ্যাঁ, ওই গাড়ির মধ্যে আছে, গাড়ি মোটামুটি ধরুন কাঁচ লাগানোই তো থাকছে, হাওয়া দিচ্ছে, বাবা বিরক্ত হয়ে যাচ্ছে, বক বক করছে, নিজের মনে বকছে, আমাকে বকাবকি করছে। কেন বললাম, যা হয় বাবা বলে, আমি বলেছিলাম থাকতে, তুই থাকলি না, জোর করে চলে এলি, বিপদে পড়লাম। এবার সাহস দিয়ে এরকম হয়, হ্যাঁ এটাকেও এনজয় করো। আরে মুখে বুঝতে তো পারছি যে হয়ে গেছে ভুল আমার, হ্যাঁ মুখে বলছি না, তো কি করা যাবে। ওম প্রকাশকেও তো আমি মনে মনে গালাগাল দিচ্ছি, তোর জন্য হয়েছে বেটা, তা ঠিক করে বলিস নি। হ্যাঁ, তো যাই হোক, কি আর করা যাবে। ওই অবস্থায় আমি
তো ওখানে সেদিনকে রুটি তরকা পেয়েছিলাম, রুটি তরকারি ফরকারি কিছু পেয়েছিলাম খাবার, ওই একটা দুটো করে রুটি খেয়ে গাড়ির মধ্যেই থাকলাম। এবার গাড়ির মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হচ্ছে অন্ধকারের মধ্যে। এবার গাড়ি অনেক সময় লাইট জ্বালিয়ে রেখেছে কেউ, ধাবার লাইটে একটু দেখা যাচ্ছে, ল্যান্ডস্লাইড কিন্তু হচ্ছে। এবার ল্যান্ডস্লাইডের একটা, অনেকেই জানেন যারা পাহাড়ে জানেন, ল্যান্ডস্লাইড হওয়ার আগে এর কিছু লক্ষণ আছে। লক্ষণটা কি, আপনি যদি ভালো করে দেখেন, যদি বৃষ্টি হচ্ছে বা ল্যান্ডস্লাইড হচ্ছে বা হবে, ছোট ছোট নুড়ি পাথর পড়বে, একটা পড়লো, 2 মিনিট পর আরও দুটো পড়লো, আরও 2 মিনিট পর আরও 4-5টা পড়লো, তারপর হুস করে নেমে যাবে, একদম পুরো পাহাড় শুদ্ধ নেমে যাবে। হ্যাঁ, এরমই হয়। এবার ওই বিআরওর যে গাড়ি, বর্ডার রোড অর্গানাইজেশনের যে গাড়িগুলো, ডাম্পার গাড়িগুলো বা যেগুলো যায়, ওগুলো সব সামনে দাঁড়িয়ে, ওরা তো এই পাশে জায়গা পায়নি, ওরা পাহাড়ের ও তো ড্রাইভার বাবা চলে গেছে নিজের জায়গায়, গাড়িগুলো পড়ে আছে, ওর ওপরে পড়লো, চিড়ে চাপটা হয়ে গেল। আর বুক তো ধকধক করছে, কিচ্ছু করার নেই। যাই হোক, এই অবস্থায় চারিদিকে অন্ধকার হয়ে গেল, লাইট নেই, লাইট বন্ধ হয়ে গেল। বাথরুম টয়লেটের যে জল, ওখানে কীরমভাবে সিস্টেম, ওখানে তো কল নেই বা পাম্প নেই। ওখানে কি করে, যে স্ট্রিমগুলো থাকে, ঝর্ণাগুলো থাকে, ওখানে বড় একটা জায়গায় গিয়ে মানে একটা জায়গায় স্টক হয়, সেখানে সব পাইপ লাইনগুলো দেওয়া থাকে, সেই পাইপ থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে, হোটেলে, রেস্টুরেন্টে সাপ্লাই হয়। ওই সব শুদ্ধ উড়ে গেছে, ও কিছুই নেই তো, পাইপ নিয়ে চলে গেছে। এবার জল কোথায় পাবে, টয়লেটে জল নেই, টয়লেটগুলো মারাত্মক নোংরা, যাওয়া যাবে না। ওই অবস্থায় সে রাতটা কাটালাম কোনো রকমে। বললাম ঠিক আছে, কালকে ভগবান বৃষ্টি কমে যাবে, 2 দিন ধরে হচ্ছে আর বৃষ্টি হয়। তো সারা রাত ওইভাবে জুতো মোজার গন্ধ, বুঝতেই পারছেন কী অবস্থা হচ্ছে আমার, সবারই মোজা গন্ধ হয়ে গেছে ওই গাড়ির মধ্যে। গাড়িওয়ালা বলছে আমার দাদা তেল নেই বেশি, আমি গাড়ি এসি চালাবো না। গাড়ির জানালা একটু একটু করে নামিয়ে দিয়েছে, ওই অবস্থায় কোনো রকমে একটু একটু করে শুয়ে বসে রেস্ট নিয়ে সকালটা হলো। সকালে দেখলাম একটুখানি বৃষ্টিটা ধরেছে, একটু নীল আকাশও দেখতে পাচ্ছি। তো ওপরে উঠে বিভিন্ন লোকের সাথে আলোচনা, কি করব না করব, সবাই আলোচনা করছে। যদি অনেক বাঙালিও ছিল, আমাদের আলোচনা শুনে, আমার বাংলা শুনে, হিন্দি শুনে বুঝে গেছে বাঙালি, হ্যাঁ, আগেই সাইড নিয়ে নিয়েছে যদি হেল্প চাই। এটা সত্যি কথা বলছি, বাঙালিদের এরকম অবস্থা। আমি তো বাইরেও থাকি, আমি নিজে বাঙালি হয়ে আমি বলছি এরকম হয়। তো যাই হোক, তারপর ওখানে একজন রাজস্থানী ভদ্রলোক একটা ট্যুর করাচ্ছিলেন, ভদ্রলোকের নাম কৃষ্ণ, আমার মনে আছে এখনও, ভগবান কৃষ্ণ হয়ে এসেছিলেন উনি। তো উনি বাসে করে ট্যুর করাচ্ছিলেন, একটা ছোট বাস নিয়েছিলেন, রাজস্থানী লোকজন প্রায় 40 জন মতো ছিল। উনি 3টে রুম কোনো রকমে ওনার জন্য রেখেছিলেন, ওই রুমেই আমাদের টয়লেট বাথরুমের জন্য মহিলাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং ভদ্রলোক কন্টিনিউ আমাকে বলে যাচ্ছেন আপনি খান, আমরা খাবার তৈরি করছি, আপনি খান। আর বলছে আমরা তীর্থ করতে এসেছি, এটাই আমার সবচেয়ে মহাতীর্থ, যে এত ফেসে আছে তাদেরকে আমরা খাওয়াতে পারছি। আমার ট্যুরের লোকের তো খাওয়াতে পারছি, যাদেরকে টাকা নিয়েছি, যারা টাকা নেয়নি যাদের থেকে, তাদেরকেও খাওয়াতে পারছি। তো যাই হোক, আমরা সারাদিন ধাবাতে পেয়ে যাচ্ছি, কেন আবার নেব। তো সকালবেলায় যখন চা খেতে গেলাম ধাবার ওই মালিকের কাছে, ধাবার মালিক বললো আমার কাছে সব শেষ, শুধু চাল আর ডাল আছে, যদি আপনারা খেতে চান চাল ডাল ফোটাবো। আমি বললাম চাল ডাল ফোটাও, চাল ডাল আর আচার, 50 টাকা প্লেট নিল। আমি ঠিক আছে তাই নে ভাই। ওইটুকু খেলাম, দিয়ে সারাদিন নানা রকম দৃশ্য, কখনো গাড়ি আগেচ্ছে পেছোচ্ছে। পরের দিন এবারে প্রায় এরকম করতে করতে পাহাড় তো সামনে থেকে নামছেই, আর বাঁচার উপায় নেই, আমাদের যা হওয়ার হয়ে গেছে, কোনো খবর নেই, নেট শেষ, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। তো শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ। তো তারপরে দিনটা তো কোনো রকমে কাটলো, বিকেলটা হলো, তখন দেখলাম তখনও কিন্তু জোরে পড়ছে বৃষ্টি, আর ভয়ঙ্কর রূপ, অলকানন্দর ওই রূপ আমি দেখিনি। এপাশে নদীটা, সেটাও রূপ। এবার দুটো নদী, ওই যে নদীটা নেমেছে, নদীর বলবো না, ঝোড়াটা নেমেছে, ওর ওপরে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা প্রায় উড়ে যাওয়ার মতো, তোর মাথায় মাথায় পড়েছে, চলে যাচ্ছে জল, ব্রিজটার ওপর দিয়েও মাঝে মাঝে জল আসছে। এবার ব্রিজের মধ্যে কি হয়েছে, প্রায় 1 হাঁটু কাদা জমে গেছে, জলটা তো নেমে যাচ্ছে, কাদাগুলো, পলিগুলো, পাথরগুলো সব রয়ে গেছে। ওপার থেকে কিছু লোক এলো,
কাদা টপকে টপকে সাধারণ মানুষ ওখানকার স্থানীয়, তারা বলল যদি কারো খাবার লাগে আমরা খাবার দিয়ে যাচ্ছি, জল দিয়ে যাচ্ছি। কোনো আর্মি, কোনো প্রশাসন, কোনো নেতা মন্ত্রী কেউ আসেনি। মুখে যতই বলুক, টিভিতে যাই বলুক, ওখান থেকে শুধু সাধারণ লোক যারা ওখানকার বাসিন্দা তারা এসেছিলেন। এসে আমাদের বলে গেল, যদিও আমার কাছে জল ছিল বলে আমি নিইনি, আর ওই পারে কাদা পেরিয়ে কে যাবে, এতটা কাদা, পুরো 1 হাঁটুর ওপর কাদা। কৃষ্ণা ভদ্রলোক কিন্তু আমার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছে, নিজের মতো রান্না করছে। তো ওই ভদ্রলোক বললো, দাদা যেতে হবে না, আমি খাবার দিলাম। না, খাবো না, খিদেই নেই আর। দ্বিতীয় দিন হয়ে গেছে, বুঝতে পারছেন, পেট ফুলে গেছে সবার, টয়লেট নেই, বাথরুম নেই ঠিকঠাক, স্নান খাওয়া তো ছেড়েই দিন ভালো করে। তারপর আমি বিকেলবেলা শুনলাম যে নালাতে জলটা একটু কমেছে, বৃষ্টিটা একটু ধরেছে, সন্ধে হয়ে গেছে। তখন কিন্তু গাড়ি বেরোচ্ছে, কিছু গাড়ি ওপর থেকেও নেমেছে। আমি বলছি গাড়ি বেরোচ্ছে ভাই। ओम प्रकाश बोलते दादा फिर जाएंगे, फिर फंसेगा तो रात में मत जाना। आलम हाँ ठीक ही बोला, अभी रात में मत जाना, चलो क्या करना है देखते हैं। তো ও তো দারুদ ধান্দায় ঘুরে বেড়াচ্ছে, সত্যি কথা বলছি, খুঁজে বেরও করেছে মাইরি। হ্যাঁ, ও আমি বলছে দাদা हमको लेना पड़ेगा। लो तुम भाई जो करना है करो, आज जाएगा भी नहीं हम। কী করবো, ওকে উপায় নেই, ও তো সারাদিন আমার চেয়েও বেশি কষ্ট ওর। এরপরে আমি দেখলাম কোথাও যদি রুম পাওয়া যায়, অনেক গাড়ি তো বেরোচ্ছে, যদি রুম পাওয়া যায়। এবার গাড়িটা আমার যে দ্বিতীয় সারিতে ছিল, মানে এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এই শাড়ির গাড়ি কিছু বেরিয়েছে, আমরা ভিতরে ঢুকে গেলাম, মানে আরও চেপে গেলাম, পাহাড় থেকে একটু দূরে চলে এলাম। ঠিক আছে, এবার সেফ পজিশানে আছে। সেফ পজিশানে আছি, ভাবতে ভাবতেই দেখলাম একটা ল্যান্ডস্লাইড হলো বড়, আর ছোটো ছোটো ম্যাগি স্টল বা ছোটো ছোটো দেখবেন ওই পিলার দিয়ে ঘর করা থাকে, ওগুলো একদম স্ট্রেংথ নেই, কিচ্ছু নেই। একটা বড় পাথর এলো, এত বড় একটা রেস্টুরেন্ট নিচে চলে গেল। কয়েকটা গাড়ি ওর মধ্যে পাশে দাঁড়িয়ে ছিল, সব শুদ্ধ নিয়ে নিচে আমার গেল। আর এইটুকু যে জায়গা বেঁচে আছি, খড়কুটোর মতো বাঁচা, সেই সমুদ্রের মাঝে একটা ছোট্ট টুকরো পেয়েছি, সেই রকম অবস্থা আমাদের। আর যা হবে হবে, কিচ্ছু করার নেই। আর আমার ওই রকম ওইটুকু জায়গার মধ্যে আমি আছি, ভগবানকে ডাকছি, এত দর্শন করে এলাম, এই করে এলাম, আর এই অবস্থা। ভালোইভাবে দর্শন করেছিলাম। তো যাই হোক, তারপর আমি জোগাড় জান্তি করতে লাগলাম, কি করি। তারপর দেখি 3-4টে লেবার বলছে দাদা रूम चाहिए। এলাম हाँ चाहिए। बोले 3000 रुपया लगेगा। क्या रूम दिखाओ पहले। দেখলাম ওই 3-4টে, ওরা লেবারগুলো হচ্ছে BRO লেবার, বর্ডার রোড অর্গানাইজেশনের যে লেবারগুলো, ওরাই। তো ওরা কি করছে, ওরা ওদের একটা রুম আছে, রুমটায় 3-4টে চৌকি যে বাঁধা আছে, পরপর চৌকি, তার মধ্যে বেড পাতা আছে, আর ওই কম্বল দেওয়া আছে, ওই অপরিষ্কার, কিচ্ছু নেই, বেসিক টু মানে বেসিকও নয় ওটা। আর একটা বাথরুম আছে ওদের, জল খুব একটা নেই, জল হ্যাঁ জল বললো কিছু একটা পাইপের ওদের জল আসছিল সেই সময়। আলাম যা হো, 2-3 হাজার টাকা নেই ভাই। আলাম তোমরা কোথায় থাকবে। বলে हम लोग बाहर रहेंगे, 3000 रुपया हमारे लिए बहुत होता है। ठीक है चल। আলাম ঠিক আছে। আমার বাবা মা একে দুদিন ধরে, প্রায় 3 দিন ধরে আমরা গাড়িতে বসে আছি, সোজা হতে পারছে না, কোমর যদি সোজা না করে এবার লক হয়ে যাবে, মানে এরম কোমর। তো বাবা মা আর ছেলে আর মিসেসকে বললাম যে তোমরা একটু শুয়ে নাও, নিচে নামো। নিচে নামার কোনো সিঁড়ি নেই, মানে ধরার কোনো সিঁড়ি নেই, স্টেপ করে ওরাই পাথর দিয়ে বানিয়েছে, দিয়ে ঘরে মানে সেফ বলে কিছুই নেই, কিন্তু উপায়ও নেই আমার কাছে। ভালো যে একটা পাশে, ধাবার পাশে একটা ছোট্ট হোমস্টে মতো ছিল, সেটাই রুম ছাড়ছে না কেউ। আর ওই লোকগুলো যারা 40 জন এসছে রাজস্থানে, ওরাও তো 40 জন আছে, ওই 3টে রুম পেয়েছে, কী করে থাকবে, ওই তো সব বসে আছে এরম করে। ওখানে তো তাও টয়লেট বাথরুমটা ইউজ করতে দিচ্ছিল। যাই হোক, তারপর নিচে শুলাম। আমি বললাম আমি ওপরে থাকবো, আমি সিচুয়েশান দেখবো। আমার কিন্তু ঘুম নেই, 2 দিন ধরে আমি ঘুমাইনি। আগে আমার ফ্যামিলি বাঁচাতে হবে, তারপর যা হবে হবে। তো ওম প্রকাশ তো মোটামুটি টেনে নিয়েছে সন্ধেবেলা থেকে কোথায় একটু জোগাড় করে একটা। তো সে বলছে দাদা সোজাতে। এবার ইনোভা গাড়িগুলোর সামনের যে সিটটা হয়, সেটা একদম পিছনে শোয়ানোর মতো বেড হয়ে যায়, সামনে সাইডে দুটোই হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে আরামে ঘুমাবো, ওখানেও চাপাচাপি হচ্ছে, দরকার নেই, ওরা থাক আগে, আমি ওপরে থাকবো। তারপর বৃষ্টিটা কমেছিল, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, মানে ওই তন্দ্রা এসেছিল।
রাত্রি 1টার সময় দেখি চড়বড় করে বৃষ্টি পড়ছে আবার। আমি জাল রে, এরপর তো আর কিছু করা যাবে না, এবার তো এইগুলো সব ভিজে গেছে, আর স্ট্রেংথ নেই এদের, মানে পাহাড়ের ওগুলো পাহাড়গুলো কি সবই তো জমা জমা হয়ে আছে, এবার পড়ে যেতে পারে, আর বাঁচার উপায় নেই আমাদের। তো আমি কী করি, আমি আর ঘুম আর আসছে না আমার, ও তো টেনে ঘুমাচ্ছে বেটা। তারপরে যাই হোক এরকম করতে করতে রাত বিরাতে কোথায় নামবো ভয়ও লাগছে, কারণ ওই সব পাহাড়ি জঙ্গলে না তেন্ডুয়া থাকে, তেন্ডুয়া লেপার্ড, প্রচুর লেপার্ড ঘুরে বেড়ায়। এবার তারাও কোথায় আছে, কে কখন হামলা করবে, কে ছিনতাই করবে, আমিও বাইরে বেরোচ্ছি না গাড়ির বাইরে। তারপরে ঠিক আছে যা হবে হবে, আর একটুখানি ওয়েট করে নিই, রাত দিনের আলোটা দেখি। রাত্রে কিন্তু গাড়ি বন্ধ, আর কেউ যাচ্ছে না, ওই যা সন্ধেবেলায় 2-4টে বেরিয়েছে, তারা রিস্ক নিয়ে বেরিয়েছে, কোথাও আটকেছে আমি জানি না। শুধুমাত্র ওই একটাই ভরসা ছিল যে পাহাড়ে দেখবেন প্রত্যেকটা জায়গাতে জেসিপিগুলো রাখা থাকে, বড় বড় জেসিপি, ওরা কিন্তু মুভ করে না বেশি দূর, 2 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যেই স্টপ থাকে, যেখানে প্রবলেম হয় ওখানে ওরা যায়, কারণ যদি জসিমঠ থেকে আসতে হয় আসবে কী করে, ওরা মাঝখানটা কী করে ক্লিয়ার করবে, সেই জন্য সব জায়গায় গভর্নমেন্ট ওই বিআরও রেখে দিয়েছে এরকম জেসিপি। ওরা মাঝে মাঝে ওই একটা পেট্রোল পাম্প ছিল বা ছোটোখাটো একটা, বা ওদের নিজস্ব সোর্সের জন্য ওখান থেকে আসছে, রাত বিরতে ছোটো ছোটো কাজ হচ্ছে, দেখছি সরাচ্ছে, ঠিক আছে আসা যাচ্ছে। 2 রাত হয়ে গেছে, এবার মেঘ যা দেখে বোঝা যাচ্ছে আর হবে না খুব একটা। একটার সময় যখন হতে আবার আমার প্যালপিটেশন শুরু, একটা তো ভুল করেছি, আর ভুল করলে কিন্তু আর বাঁচতে পারবো না। তো এবার আমি কি করলাম, প্রায় এরকম করতে করতে 4টে বেজে গেছে ভোর। বললাম না, আমার মন বলছে যে ওই নিচে যে রুমটা আছে ওটা আরেকটু পরে নেমে যাবে নিচে, ওটা আর থাকবে না, যে হারে বৃষ্টি হচ্ছে আর যে মাঝে মাঝেই ধস নামছে, ওটাও তো ধস নামছে, ওপরে যেমন ধস নামছে রাস্তা, নিচেটাও ধস নেমে যেতে পারে, জলে পড়ে যাবে, আর জল তো বেড়েই চলেছে, ওপরে যা জল জমা ছিল সব তো একদম দাপিয়ে আসছে নিচে। তাহলে ঠিক আছে যা হবে হবে, নিচে চলে গেলাম, ওদেরকে ডাকলাম, কিছুতেই সাড়া দিচ্ছে না, 2 দিন ধরে বেহুশ হয়ে ঘুমাচ্ছে সব। আমার মিসেস তো কাঁদছিল প্রথমে, তারপর দেখলাম ঘুমোতে নাক ডাকাতে শুরু করে দিয়েছে, মানে ভয়ে কাঁদছে। আওয়াজ জানা, আওয়াজ শুনলে ভয় পেয়ে যাবেন, ঘুম আসবে না, জলের যা আওয়াজ। তো ডাকলাম, আমি বললাম ওঠো তাড়াতাড়ি, আমরা বেরোবো, আর এইখানে থাকবো না, এটা আর সেফ মনে হচ্ছে না, যেটুকু আমার মনে হচ্ছিল আমি রেখে দিয়েছি, এবার আমার ইনটিউশন ভেতরটা বলছে, 6th সেন্স বলছে এবার পড়ে যাবে এটা। দাবার লোকগুলো হাওয়া কেউ নেই, ওরা কোথা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে, যখন ওই বৃষ্টিটা কমেছিল ও তো কাছাকাছি বাড়ি, ও চলে গেছে, আমি তার মানে ওরা বেরিয়ে গেছে মানে নিশ্চয়ই এখানে প্রবলেম আছে। এবারে তাড়াতাড়ি করে আমি ওদেরকে তুললাম, ওই অবস্থায় বাবা আবার ওই সিঁড়িতে হোঁচট খেয়ে পড়লো, সে হাতে পায়ে ছড়ে গেল। কী আর করা যাবে, জল দাও আর চলো, যা হোক করে এবার ওম প্রকাশকে জাগাতে হবে। বললাম ভাই তো गुटखा खैनी बीड़ी सिगरेट जो पीना है पी ले, आँख में पानी दे, अच्छा से बढ़िया से पानी दे, माथा में पानी दे, पैसा ज़्यादा दूंगा, ज़्यादा बख्शीश दूंगा, तो तेरे को अभी जल जाना है। तो बोला दादा अभी जाएंगे, हम हाँ चल, तेरे को भी जिंदा है रहना है कि नहीं है। तो बोले चलो चलिए जो होगा देखा जाएगा। ভালো করে চোখ মুখে জল দিয়ে এবারে গাড়ি স্টার্ট করলাম। ওই কাদার ওপর দিয়ে বড় গাড়ি ছিল ভাগ্যিস, এই যে পাহাড়ে বড় গাড়ি নিতে বলি কেন, ছোট গাড়ি কোনো কমমেন্ট নয়, একটা পাথর টপকাতে পারবে না, আটকে যাবে, নিটে ফেটে যাবে। বড় গাড়ি ছিল, ওই কাদা ফাদা একদম টপকে বেরিয়ে গেল, ওই পাগনা ওই যে পাতাল গঙ্গার যে ব্রিজটা ওইটা টপকে ওপারে চলে গেলাম। আনলাম ঠিক আছে, এবারে দেখছি পাগলা, তখন হালকা আলো ফুটেছে দেখা যাচ্ছে, আমি সবটা ভিডিও করেছিলাম, তারপরে আমার মোবাইল ভেঙে যায়, ক্র্যাশ হয়ে যায় কিছু, আমি সব রাখতে পারিনি। তখন মেঘ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে একদম নিচে নেমে এসে, বৃষ্টির পরে মেঘ একদম নিচে নেমে চলে আসে পাহাড়ে, দৃশ্য মারাত্মক সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে হালকা হালকা। তারপরে দেখি পাহাড়ের মাঝখানে একটা জায়গায় ঠিক এরম বড় একটা পাথর পড়ে আছে, ঠিক মাঝখানে, এদিক দিয়ে গেলেও গাড়িতে আটকাবে, এদিক দিয়েও একটু এইদিকে যাও বেশি গ্যাপ আছে, এদিকে গ্যাপই নেই। आलम भाई इधर खड़ा रहना नहीं है, ये लैंडस्लाइड हो रहा है, अभी अभी हुआ है, लैंडस्लाइड हो रहा है, इधर हम नहीं खड़ा होगा, तो कैसे भी करके बोले सब लोग आँख बंद कर लो, चोख बुझे जान। एकदम এরম পাহাড়ে খাদের পাশ দিয়ে গাড়ির চাকা গেছে, একদম পাশ মানে এখানে একটা বোল্ডার, ও একদম এ পাশ দিয়ে কোনো রকমে পাশ কাটিয়েছে। বলছে आप आँख बंद कर लो, आँख देखोगे तो ये नहीं डर लगेगा आप लोगों को। तू चला, हमको गाड़ी चलाने का बहुत ये है এক্সপিরিয়েন্স আমি জানতে হয় কে তু করেগা। ভালো ড্রাইভার ছিল, খুব ভালো, সাইড দিয়ে গেলাম।
তারপর আস্তে 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 দেখলাম আলো ফুটলো। এবার তো আমাদের তো শরীর খারাপ অবস্থা, আনলাম তো कैसे भी करके নন্দপ্রয়াগ এসে গেলাম। নন্দপ্রয়াগে আনলাম সুলভ শৌচালয়, ওইদিকে প্রচুর থাকে, একদম পরিষ্কার ঝকঝকে। সবাই মিলে ফ্রেশ হলাম, ব্রাশ ট্রাশ করে ড্রেস ফ্রেস মোটামুটি চেঞ্জ করে 3 দিন ধরে ওই গায়ে ওই মোজা গন্ধ মানে টেকা যাচ্ছে না একদম। হ্যাঁ, তারপরে ওই অবস্থাতেই যাই হোক আমরা ফ্রেশ হলাম, সবাই ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, ব্যাগ ফ্যাগ খুলে ওখানে ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমি বললাম সোজা হরিদ্বার নামবি, আর কোনো জায়গা দাঁড়ানোর দরকার নেই, যতই রে হোক এক জায়গায় খেতে দাঁড়াবো, নিজে সোজা সোজা এক টানা। আমার কর্ণপ্রয়াগে বুকিং ছিল, তারা ফোন করছিল, আমি বললাম আমি রুকেগা নেই আর রুকেগা নেই ইধার। এবার কর্ণপ্রয়াগের ওখানে গিয়ে দেখছি ওখানে একটা লোহার ব্রিজ আছে, দুটো ব্রিজ আছে, একটা যাওয়া একটা আসার, পুরো ছুঁই ছুঁই, মানে জল মাঝে মাঝে চল, এতটা ফোর্সে আসছে জল। এবার তো ওদিকে বন্ধ হয়ে গেছে, জল বৃষ্টি সব নামবে, এবারে সব নামছে, নামতেও টাইম লাগবে, অত জল পাহাড় পর্বত ডিঙিয়ে আসছে। বললাম এখানে তো একদমই থাকা নেই, আবার আটকাবো নাকি, যা ভুল করেছি আর নয়। সোজা আমরা একদম হরিদ্বার নামলাম, মাঝে একটা শ্রীনগর বলে একটা জায়গা আছে, ওখানেও একটা শ্রীনগর আছে, আর এক রাত্রি আপনার, তারপরে গুপ্তকাশীতে এক রাত্রি, কেদারনাথ এক রাত্রি, 3 রাত্রি হয়ে গেল, চোপতা এক রাত্রি 4, যোশীমঠ 1, 5, বদ্রীনাথ 2, 7, আউলিয়া 1, 8, কর্ণপ্রয়াগে ছিল আমার একটা রাত্রি 9, হরিদ্বারে এক রাত্রি 10 রাত্রি ছিল, কিন্তু 10 রাত্রি থাকা, ওই 2 রাত্রি তো ওখানেই গেল, পয়সা তো গেলই যা যাওয়ার সেটা তো, কিন্তু মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি। তো এই গল্পটা বা আড্ডাটা দেওয়ার, এই আড্ডার মাধ্যমে আমি গল্পটা বললাম, অভিজ্ঞতা বললাম, তার কারণ ভয়ঙ্কর পাহাড় যেমন সুন্দর, তেমনি ভয়ঙ্কর রূপ আছে ওর পিছনে একটা, এবং কখন যে বিপর্যয় ডেকে আসবে কেউ বলতে পারবে না, তার জন্য প্ল্যান বি সবসময় রেডি রাখা উচিত। এখন আমি অনেক অভিজ্ঞ, অনেকটা বুঝে গেছি, আমার সাথে সবসময়ের জন্য একটা খাবার থাকে, টয়লেট পেপার থাকে, অন্যান্য মানে আকস্মিক একটা কিছু প্রবলেম হলে, বিপর্যয় হলে কী করবেন, মেডিসিন এই ওই সব রাখা থাকে। 2 নম্বর হচ্ছে আমরা পাহাড়ের ড্রাইভারদের যতই দোষ ধরি, খুঁত ধরি, যতই ড্রিঙ্ক করুক স্যার, কিন্তু ওই বাঁচিয়ে এনেছে আমাকে, ঠিক আছে। তো পাহাড়ের ড্রাইভারকে আমি অনেক ট্যুর করাই, প্রত্যেক মাসেই ট্যুর থাকে, প্রচুর মানুষ বাঙালি বিশেষ করে যায় যেহেতু আমার গ্রুপে, প্রচুর মানুষের প্রচুর রকম দেখি, আমি বদনাম করছি না, যেটা সত্যি আসল কথা বাস্তব সেটাই বলছি, যে আমরা ড্রাইভারদেরকে জ্ঞান দিতে যাই, এই আস্তে চালাচ্ছ কেন, এত একটু জোরে চালাও, এইভাবে চালাও, এখানে দাঁড়াবে না, ওখানে দাঁড়াবে না, কিন্তু জীবনের মানে পুরো জীবন কাটিয়ে ওকেই দেওয়া আছে, ওই যা বলবে তাই, ওকে সমীহ করে চলতে হবে, কারণ ওই 10 দিন 5 দিন যাই যাচ্ছেন, ওই ড্রাইভারই আপনাকে বাঁচাবে, ড্রাইভারই চাইলে আপনাকে ভালো জায়গায় ঢুকিয়ে খাওয়াবে, আর যদি আপনি ড্রাইভারের সাথে করেন, ড্রাইভার দিয়ে দেবে, ড্রাইভার আপনাকে এমন জায়গায় ঢুকিয়ে দেবে, গলা কেটে নেবে, কিন্তু পয়সা খেয়ে পোষাবে না। তো ওদের প্রতি সম্মান জানানো, ড্রাইভারের প্রতি সম্মান জানানো, আর ড্রাইভার যা বলছে সেটাকে মানে আমরা সব জানতা, একটু বেশি অভিজ্ঞ জ্ঞানী, আমরা বাঙালিরা একটু বেশি, সবই জানি আমরা, সবাই সব জানে, ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে এখন তো ডাক্তারিটাও শিখে গেছি, আমার বাবা ডাক্তারিও করে নিজে নিজে। হ্যাঁ, তো সব জানতে হলে মুশকিল, যারা করছে ট্রাভেল প্ল্যানার বলুন বা ট্যুরের ট্রাভেল এজেন্সি বলুন, তাদের একটা অভিজ্ঞতা, তারাও প্ল্যান করে বেস্ট টাইমে, কোন জায়গায় 2 দিন রাখতে হবে, কোন দিন 1 রাখতে হবে, এইগুলো খুব জানা দরকার। আমি বলছি না ট্রাভেল এজেন্সির সাথেই যেতে হবে বা গ্রুপের সাথে যেতে হবে, আপনারা নিজেরাও প্ল্যান করুন, নিজেরাই ঘুরুন, কিন্তু এই রকম বিপদ আসতে পারে সেটা ভেবে রাখতে পারবে, কোন সময় যে আসবে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আর ড্রাইভারের কখনো গাড়ি খারাপ হয়ে যেতে পারে, হতেই পারে। লাদাখে গিয়ে গাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, কারণ লাদাখে অক্সিজেন এটা কম থাকে, তো ওই এটা প্রবলেম হয়। দিদি তো জানেন আমাদের সময় কেমন হয়েছিল একটা গাড়ি খারাপ, কারণ কিছু করার নেই, অক্সিজেনের থাকলে ওই এয়ার ফুয়েল মিক্সিংটা হয় না, তো ওই জন্য এই প্রবলেম হয়। তো এইগুলোকে মানিয়ে নিয়ে চলতে হবে। তাছাড়া ওই বললাম মেডিসিন, কোন জায়গায় কী মেডিসিন রাখতে হবে, ধীর স্থির থাকতে হবে। আপনি তো দেখতে গেছেন প্রকৃতিকে, কারোর সঙ্গে তো চ্যালেঞ্জ করতে যাননি কাউকে, আপনি প্রমাণ করতে যাননি যে আপনি সর্বসেরা,
আর প্রমাণ তো বাড়িতে করুন না, বাড়ির লোকের সঙ্গে প্রমাণ করুন বাড়ির কাছে। কিন্তু পাহাড়ে গিয়ে আমি পাহাড়কে সম্মান জানানো, পাহাড়ের একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে চলা, ডিসিপ্লিন মেনে চলা, সেটা করা উচিত। আমারও ছোট অভিজ্ঞতায় আমি প্রথমে জানতাম না, অনেক ভুলভ্রান্তি করেছি, এখনও ভুল করি, তবে অনেকটা শুধরে নিয়েছি নিজেকে, যে আমি জানি কোন জায়গায় কী প্রবলেম হতে পারে। ড্রাইভারদের সবার আগে খোঁজ করে রাখি, টিপস যদি দিতে হয় প্রথমেই দিন। আমাকে একজন বলেছেন কদিন আগে আমার ট্যুরে গিয়ে, টিপস যদি দিতে হয়, রুম সার্ভিস দেবেন, রুম সার্ভিস পুরো কমপ্লিট করার পর 200 টাকা দিয়ে কী হবে? আপনার জন্য কিছু করতে পারবে তখন? আর ঢুকেই দিন 100 টাকা, 100 টাকা পরে দিন। তাহলে মানে আমি এগুলো শিখছি, আপনাদের থেকেই শেখা। তো যাই হোক, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওষুধ তো ক্যারি করতে হবে। দেখুন, শুধু পাহাড়ে কোনো মেডিসিন বলে কিছু নেই, মেডিসিনের দোকানও পাবেন না, কোনো শহর এলে তবেই পাবেন, তাও পরিচিত ওষুধ পাবেন না। আপনার পরিচিত ওষুধ মেট্রোজিল কোথায় পাবেন? তো আমরা যখন ট্যুর করাই, হ্যাঁ সব জায়গাতেই আছে। আমি এটাও বলি যে আপনি যখন কথাটা বললেন, কেউ যদি ব্যাচেলারও যায়, ডরমিটরিতে 300 টাকায় থাকা যায়, বদ্রীনাথেও থাকা যায়, কেদারনাথেও থাকা যায়, এমন নেই যে থাকা যায় না। হ্যাঁ, কষ্ট করতে হবে, কমন বাথরুমে যেতে হবে, একটা রুমে 10 জন থাকতে হবে, পরপর এরকম সেলফ করা আছে, আমি নিজে দেখেও এসেছি। বদ্রীনাথে তো প্রচুর, কেদারনাথে একটু কম আছে, তাও পাবেন। আর এখন কেদারনাথে অনেক কিছু হয়েছে, ভারত সেবাশ্রম রিসেন্টলি খুললো কদিন আগে, প্লাস অনেক হোটেল হয়েছে, বড় বড় হোটেল আছে, জিএমবিএনের নিজস্ব টেন্টও আছে। আমি কেদারনাথের দিয়ে বলছি না, অল্টিটিউড কত 12-13 হাজার হবে, 12-13 ফিট, আমার ঠিক মনে নেই, একবার দেখতে হবে আমার। তবে শ্বাসকষ্ট খুব যে হবে তা নয়, আমি কেদারবদ্রী যারা গেছেন জানেন। পোশাক পরিচ্ছদ দেখুন, আপনাকে এখন গুগল ওয়েদার ফোরকাস্টের জন্য যা যা দেয় একদম পারফেক্ট দেয়, পারফেক্ট। যদি 3টের সময় বৃষ্টি হবে বলে, একদম 3টের সময় বৃষ্টি হবে। আপনি ঠিক 1 সপ্তাহ আগে থেকে যেখানেই যাবেন, যে কদিন থাকবেন, 1 সপ্তাহ আগে গুগলে সার্চ করবেন ওয়েদার ফোরকাস্টে, যে কোন দিন কোন হয় সার্চ করবেন। আদারওয়াইজ যদি আপনি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, তাকে বলবেন, সে সার্চ করবে, তার দায়িত্ব। আমরা করে দিই, আমরা প্রত্যেক দিনের বলে দিই, প্রত্যেক দিনের পোশাকও বলে দিই, হাইয়েস্ট টেম্পারেচার, লোয়েস্ট টেম্পারেচার, বৃষ্টির সম্ভাবনা আছে কি না, কী নিয়ে যেতে হবে। তো আমি একটা কথা বলি, যখন আপনারা কোনো হাই অল্টিটিউড জায়গায় যাবেন, তখন খুব ভারী মোটা জ্যাকেট নেবেন না। খুব ভারী জ্যাকেট নিলে আপনার শরীরের ওজন এত বেড়ে যাবে, হাঁটতে অসুবিধা হবে, শ্বাসকষ্ট আরও বাড়বে। আপনি লেয়ারে পরুন, মানে ভিতরে ইনার পরুন, কটসুলের পরুন, তারপর একটা জামা বা শার্ট পরুন, গেঞ্জি পরুন, তারপর পাতলাই উইনচিটার পরুন বা মিডিয়াম পরুন, খুব ভারী পরবেন না, 1 নম্বর। 2 নম্বর, জার্নি করার সময় একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন যখন জার্নি করবেন, মানে ধরুন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোলেন, একদম সন্ধেবেলায় পৌঁছাবেন, কখনও ভেতরে ওই থার্মালগুলো পরবেন না। এমন গরম লাগবে দুপুরবেলাতে, না খোলার জায়গা পাবেন, না বিরক্ত লাগবে, শরীরটা এত অস্বস্তি হবে, আপনার শরীর খারাপ হয়ে বমি হয়ে যাবে, হবেই হবে। খাবারের কথা বলি, ব্রেকফাস্ট হেভি করুন, কোনো প্রবলেম নেই। যারা বলে পেট খালি রাখতে হবে, একদম না। স্টার্টিংয়ে আপনার কোনো প্রবলেম হবে না, দুপুরবেলাটায় খাবার কম খান, দুপুরে ম্যাগি জাতীয় কিছু খেলে খান, বা হালকা একদম, বাড়ি থেকে চিড়ে মুড়ি নিয়ে গেছেন সেটা খেতে পারেন, কিছু কফি খেতে পারেন, বা কিছু খেতে পারেন, যাই খান কম। সঙ্গে চকলেট জাতীয় কিছু রাখুন, মানে ক্যাডবেরি, ড্রাই ফ্রুটস রাখুন, প্রচুর পরিমাণে খেজুর, কাজু, কিশমিশ, এই জাতীয় খাবার রাখুন। ট্রফি রাখুন, ট্রফি, চকলেটগুলো গলে যায় প্রচুর, ট্রফি রাখুন। অনেকে তো আদার কুচি ওইসব নিয়ে যায়। যখন আমি জানি যে ওপরে একটা জায়গায় যাব, তখন আমি তো রেডি হয়ে যাচ্ছি। যখন এরকম প্রবলেমে পড়বেন, তখন তো আপনাকে চাপাতেই হবে। আপনি তো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন আপনাকে চাপাতে হবে। প্লাস গাড়ি যখন কাঁচ তুলে দেবে, তখন আর অত ঠান্ডা লাগবে না, বাইরে বেরোলে ঠান্ডাটা লাগছে। আর যেখানেই যাবেন, যখন খুব হাওয়া দেয় যেসব জায়গায়, যেমন সান্দাক তো এতটাই ঠান্ডা, এমন কড়া ঠান্ডা, বাইরে বেরিয়ে 1 মিনিট দাঁড়াতে পারবেন না সন্ধ্যের পরে। আল বলে একটা জায়গা আছে, ওখানেও যদি যান, কানটা ঢেকে রাখবেন,
কিছু না কানে তুলো দিয়ে রাখুন, ওটা তো বাঁচোয়া। কারণ অনেকেই টুপি টুপি পরতে চায় না, চুলের স্টাইল খারাপ হয়ে যাবে বলে। না না, ভারী পরবেন না কখনোই, 3-4টে লেয়ারে পরবেন। লেয়ার মানে 2-3টে জামা কাপড় পরবেন। যত লেয়ার হবে লেয়ারের গ্যাপে গ্যাপে ওয়ার্ম হাওয়া আটকে থাকবে, বুঝতে পারলেন? একটাতে আপনার কি হলো, যেই আপনি খুলবেন ওপর দিয়ে ভিতরে ঢুকে গেল। যতই মোটা জ্যাকেট হোক, মোটা জ্যাকেটের দরকার নেই। হলো ফিল মোটা জ্যাকেট 0.5 -5, আপনার মাউন্টেনারিং করতে যাচ্ছি না যে -5 -15 দরকার, কিচ্ছু হয় না। -5 -7এও আমি থেকে দেখেছি, কিছু বোঝাই যায় না, ওই জিরোর পর থেকে একই রকম লাগবে সব। তো অত দরকার নেই, লেয়ারে পড়বেন, লেয়ারে। বাবা মাদের একটু তো অসুবিধা হয়েছে, অবশ্যই হয়েছে, হয়নি বলবো কি, সবারই অসুবিধা হয়েছে। মনের জোরটা রাখতে হবে। কি করব না, সেরকম না, গাড়ির মধ্যেই তো বেশি বসে আছেন। আর না, অ্যালকোহল স্মোকিং এগুলো তো একটু প্রবলেম আছে, এগুলো করা বারণ। যাদের ব্রিদিং প্রবলেম হয় তাদের জন্য ফার্স্ট বলি, অ্যাস্থ্যালিন বলে একটা ইনহেলার আছে, অ্যাস্থ্যালিন। ওটা 2 রকম অপশান আছে, একটা অ্যাস্থ্যালিন ডাইরেক্ট পাপ, একটা রোটা হেলার বলে আছে, টানার ক্যাপসুল থাকে, ওটা সবচেয়ে বেস্ট। উৎপল স্যারের কথায় তো আমরা ভীষণভাবে সমৃদ্ধ হলাম। আর আমাদের এই আড্ডায় আমাদের যারা সবসময় পাশে থেকেছে তাদের নাম হচ্ছে নাইটিঙ্গেল হলিডেজ, ইকোভিলা আর মাই ক্যাপ্টেন হোম। ওনাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।